আজ আপনার জন্য ব্রেড স্টেজেনের লেখা স্বীকারোক্তি শুরু হচ্ছে। ব্রেড স্টেজেনের স্বীকারোক্তি। পুলিশ যখন ফ্রাঁসোয়া বার্টান্ডকে জঘন্যতম অপরাধের জন্য গ্রেপ্তার করল, তখন তার সহকর্মী সৈনিকেরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। অপরাধগুলো অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিস নগরীতে 1847 খ্রিস্টাব্দে। ফ্রাঁসোয়া বার্টান্ড ছিল ফরাসি সৈন্যবাহিনীর একজন সার্জেন্ট। ঘটনাকালে তার বয়স ছিল মাত্র 25। সুদর্শন, বুদ্ধিমান, সংবেদনশীল আর স্বল্পবাক এই যুবকটিকে সৈন্যদলে ঠিক যেন মানাতো না। তার নরম শরীরটাও ঠিক পোর খাওয়া সৈনিকের দেহের মতো ছিল না, কিন্তু তার মধ্যে বিনয়, ভদ্রতা এবং সৌজন্যের কোনো অভাব ছিল না। তার মতো মানুষ কেন যে এই জঘন্য অপরাধগুলো করল, তা তার সহকর্মীদের কাছে একেবারেই দুর্বোধ্য। আর অপরাধ, সে কি একটু আধটু? সে অপরাধগুলো গোটা প্যারিস শহরকে আহত করেছিল, কাঁপিয়ে দিয়েছিল। কেউ কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল যে বার্ট্রান্ডই হলো প্যারিসের সেই পিশাচ, যে একের পর এক কবর ভূমিগুলোর পবিত্রতা নষ্ট করে যাচ্ছে? অথচ এটা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছিল যে ফ্রাঁসোয়া বার্ট্রান্ডই হলো পিশাচ কবলিত, যন্ত্রণা পীড়িত সেই হতভাগ্য মানুষ, যে কবর খুঁড়ে কফিন থেকে মৃতদেহ বের করে নরমাংসে তার বিকৃত ক্ষুধার নিবৃত্তি করে। কেন যে সে এরকমের জঘন্য অপরাধ করে, তার রুচি এত বিকৃত কেন? বার্ট্রান্ডকে এসব প্রশ্ন করে কোনো লাভ হয়নি, কেননা এসব প্রশ্নের কোনো সদুত্তর সে দিতে পারেনি ফরাসি পুলিশ সুরেত এর কাছে। সে অসংলগ্নভাবে যেসব কথা বলেছে, তা থেকে যে কথাটা বেরিয়ে আসে তা হলো মোটামুটি এরকম জঘন্য অপরাধ করবার সময় বার্ট্রান্ড নাকি কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা চালিত হয়। এই শক্তি সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণের বাইরে। এই শক্তি যখন তার উপর ভর করে, তখন সে পৈশাচিক শক্তির নির্দেশ মেনে চলতে বাধ্য হয়। অন্য কোনো কিছু করবার শক্তি বা ক্ষমতা আর তার থাকে না। অদৃশ্য পৈশাচিক শক্তি তাকে বাধ্য করে কবর খুঁড়তে, কফিন ভেঙে মৃতদেহ বের করতে, আর তারপর এর পরের ব্যাপারটা সার্জেন্ট বার্ট্রান্ড সুস্থ অবস্থায় ভাবতেই পারে না। দু হাতে মুখ ঢাকে পিশাচ তাড়িত যন্ত্রণা কাতর হতভাগ্য বার্ট্রান্ড যখন পাগলামি পেয়ে বসে, যখন পিশাচের ভয় হয়, তখন বার্ট্রান্ডের হৃদস্পন্দন দ্রুততর হয়। সমস্ত শরীরটা ভয়ঙ্করভাবে থরথর করে কাঁপতে থাকে। অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন ছিঁড়ে পড়তে চায়। সামরিক ছাউনি থেকে সবার অলক্ষ্যে সে বেরিয়ে পড়ে। শুরু হয় তার পৈশাচিক নৈশ অভিযান। সে ছুটে যায় কোনো অরক্ষিত কবরভূমির দিকে, বেছে বেছে বের করে সদ্য সমাহিত কারো কবর। যেরকম কবরের মাটি এখনো আলগা রয়েছে, ঝুরু ঝুরু মাটি সরিয়ে সে কফিনটাকে টেনে বের করে। তারপর কফিন ভেঙে বের করে মৃতদেহটাকে। তরবারির আঘাতে মৃতদেহটাকে খণ্ড খণ্ড করে সে। তারপর আরম্ভ হয় তার নরমাংস ভোজন। বিকৃত ক্ষুধার ফাঁদে বন্দি হতভাগ্য বার্ট্রান্ড রাতের পর রাত এই জঘন্যতম অপরাধ করতে বাধ্য হয়। কাজ শেষ হয়ে গেলে কেমন একটা নিষ্কৃতির ভাব এসে পড়ে তার মনে। চট করে মাথার অসহ্য যন্ত্রণাটা কমে যায়, শরীরের কাঁপুনিও থামে। বার্ট্রান্ড হয়ে ওঠে সুস্থ স্বাভাবিক মানুষ। নিজের কাজ দেখে সে তখন শঙ্কা বিহ্বল হয়ে পড়ে, ছুটে পালিয়ে যায় কবরভূমি থেকে। একদিন বার্ট্রান্ড একজন সাথী সৈনিকের সঙ্গে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তারা শহরের জনবিরল উপকণ্ঠে এসে পড়ল। রাস্তাটা একটা কবরখানার পাশ দিয়ে গিয়েছে। বুঝি নিজের অজ্ঞাতসারে বার্ট্রান্ডের দৃষ্টি গিয়ে পড়ল কারখানার উপর, আর সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। একটা নতুন কবর। বার্ট্রান্ডের মাথায় যন্ত্রণা শুরু হলো, সমস্ত শরীর কাঁপতে থাকলো থরথর করে। কি হলো, তোমার কি শরীরটা খারাপ লাগছে? উৎকণ্ঠিতভাবে সঙ্গী সৈনিক জিজ্ঞেস করল। না না, ও কিছু নয়, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। বার্ট্রান্ড স্বাভাবিকভাবে কথা বলবার চেষ্টা করল।
তোমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, সমস্ত শরীর কাঁপছে। এক্ষুনি আমাদের ক্যাম্পে ফিরে গিয়ে ডাক্তারকে খবর দিতে হবে। একখানা গাড়ি ডাকি। তুমি ক্যাম্প পর্যন্ত হেঁটে যেতে পারবে না। অত ব্যস্ত হচ্ছ কেন? হঠাৎ শরীরটা খারাপ লাগছে, এক্ষুনি হয়তো ঠিক হয়ে যাবে। দৈহিক যন্ত্রণার সঙ্গে ঝুঁকতে ঝুঁকতে বার্ট্রান্ড আবার স্বাভাবিক হয়ে উঠবার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু বার্ট্রান্ডের মন বারবার ছুটে যেতে লাগলো ছোট্ট সমাধিভূমির সদ্য খোঁড়া কবরটার দিকে। ও বুঝতে পারল আজ রাতে ওকে এখানেই আসতে হবে। আসতে ও বাধ্য। শীতকাল, তার উপর প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে, টিপ টিপ বৃষ্টি বইছে, সঙ্গে তুষারপাত, কনকনে ঠান্ডা। চারপাশ যেন হিমশীতল হয়ে গেছে। ছাউনির সৈনিকেরা গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে নিজের বিছানায়। কিন্তু এমনই দুর্যোগের রাতে ছাউনির একজনের চোখে ঘুম নেই। ক্রমেই অশান্ত হয়ে উঠেছে সেই মানুষটি। যত দুর্যোগের রাতই হোক না কেন তাকে যেতে হবে। যেতেই হবে সেই কবর ভূমিতে। কবর খুঁড়তে হবে, কফিন ভেঙে বের করতে হবে মৃতদেহ। তারপর সেই শবদেহকে খণ্ড খণ্ড করে কেটে, না না, দেরি করা যায় না, আর দেরি করা যায় না। এক্ষুনি এক্ষুনি বেরিয়ে পড়তে হবে তাকে। কিন্তু সামরিক ছাউনির প্রহরীরা যদি বেরোতে দেখে ফেলে? না না, তাদের দেখতে দেওয়া হবে না। যেভাবেই হোক তাদের নজর এড়িয়ে ছাউনির বাইরে যেতে হবে। একবার এখান থেকে বেরোতে পারলে আর ওকে পায় কে? ছুটতে ছুটতে ও চলে যাবে সেই সমাধি ভূমিতে। প্রহরীদের দৃষ্টিকে ফাঁকি দেবার জন্য বার্ট্রান্ডকে সাঁতরে পরিখা পার হতে হলো। পরিখার জলে তখন বড় বড় বরফের খণ্ড ভাসছে। দারুণ ঠান্ডায় জল জমে বরফ হয়ে গিয়েছে। সেই ঝড়ো রাতে ভিজে পোশাক পরেই ফ্রাঁসোয়া বার্ট্রান্ড ছুটে চলল কবরখানার দিকে। উঁচু পাঁচিল টপকে তাকে ঢুকতে হলো সমাধি ভূমিতে। কবরখানার ঝুপসি গাছগুলোর মধ্য দিয়ে শো শো করে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। যেন প্রেতলোকের অদৃশ্য বাসিন্দারা দারুণ আক্রোশে মানুষের পৃথিবীটাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে অন্ধকার প্রেতলোকের দিকে। থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠছে। কোনো অদৃশ্য দানব যেন অগ্নিময় খড়গ দিয়ে কালো আকাশটাকে খণ্ড খণ্ড করে ফেলতে চাইছে। এতক্ষণ বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, এবার আকাশ ভেঙে মুষলধারায় নামল। সঙ্গে সঙ্গে শুরু হলো তুষারপাত। কিন্তু আবিষ্ট বার্ট্রান্ডের এসব বাধা কোনো বাধাই নয়। অভিশপ্ত মানুষটা উন্মাদের মতো ছুটে গেল নতুন কবরটার দিকে। হঠাৎ প্রচণ্ড বিদ্যুৎ চমকে সমস্ত আকাশটা যেন ঝলসে উঠল। শোনা গেল বজ্রের ক্রুদ্ধ গর্জন। দূরে কোথায় যেন বাজ পড়ল। পরদিন সকালে কিশোরী মেয়েটির মা বাবা ফুল আর মালা নিয়ে মেয়ের কবরের কাছে এসে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। কবর খুঁড়ে মেয়ের মৃতদেহ বের করা হয়েছে। শুধু কি তাই, সে দেহ কাটা হয়েছে খণ্ড খণ্ড করে। আর অনেকগুলো খণ্ড থেকে কে যেন মাংস খুবলে নিয়েছে। সেখানে রয়েছে শুধু হাড়। সার্জেন্ট বার্ট্রান্ড কয়েক ডজন কবর খুঁড়ে তার অমানসিক বিকৃত ক্ষুধার নিবৃত্তি করেছিল। ক্রমে এই কবর অপবিত্র করার ব্যাপার নিয়ে প্যারিসে দারুণ হইচই পড়ে গেল। শহরের জনসাধারণ প্যারিস পুলিশের অপদার্থতা নিয়ে তীব্র সমালোচনা করতে আরম্ভ করল। যে বিভৎস পিশাচ কবর ভূমিতে প্রিয়জনদের শেষ শান্তির স্থানে পৈশাচিক উৎপাত শুরু করেছে, প্যারিসের জনসাধারণ অবিলম্বে তার গ্রেপ্তার চাইল। ফরাসি পুলিশ কবরখানাগুলিতে পাহারাদার বসালো। এক কবরখানার প্রহরীরা এক রাতে হাতে নাতে ধরে ফেলল ফ্রাঁসোয়া বার্ট্রান্ডকে। সে তখন আবিষ্ট বা সম্মোহিত অবস্থায় তার বিকৃত ক্ষুধার নিবৃত্তি করছিল মৃতদেহের মাংস দিয়ে। কি ভয়ঙ্কর দৃশ্য! প্রহরীদের দলপতি দুহাতে চোখ ঢাকল। ইস, এই বীভৎস দৃশ্য চোখে দেখা যায় না। পুলিশের কাছে ফ্রাঁসোয়া বার্ট্রান্ড যে বিবৃতি দিয়েছিল তা এরকম: জানি না কেন আমি এরকম কাজ করেছি। স্বাভাবিক অবস্থা ফিরে এলে আমি নিজের কাজ দেখে নিজেই সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে পড়তাম। ভয় পেয়ে ছুটে পালাতাম কবরখানা থেকে। বিশ্বাস করুন, স্বাভাবিক আমি একজন ধর্মপ্রাণ মানুষ। অশালীন কথাবার্তা এবং আচরণে আমি সত্যিই বেদনা বোধ করি। আমার সহকর্মীদের জিজ্ঞেস করে দেখবেন, তারা বোধহয় কেউই আমাকে অসভ্য, অমার্জিত বা অভদ্র বলবে না।
কি যে হয়ে গেল আমার জীবনে! আজ সবার কাছে আমি এক ঘৃণ্য জীব, অথচ বিশ্বাস করুন, এই পৈশাচিক কাজের জন্য আমি দায়ী নই। অন্তত পক্ষে আমার সচেতন সত্তা দায়ী নয়। স্বাভাবিক অবস্থায় আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে এরকম জঘন্য কাজ আমি করেছি। এক অদৃশ্য শয়তান আমার উপর ভর করত, আর আবিষ্ট অবস্থায় আমি ধর্মবিরোধী পৈশাচিক কাজ করে গিয়েছি। শয়তান আমাকে দিয়ে এসব কাজ করিয়েছে। আমার জীবনটা অভিশপ্ত হয়ে গিয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য আমি বিন্দুমাত্র চেষ্টা করব না। আমি যা করেছি তাতে আত্মপক্ষ সমর্থন করা যায় না, করা উচিতও নয়। যে শাস্তি আমাকে দেওয়া হবে আমি তাই মাথা পেতে নেব। প্যারিসের নরমাংসভুক পিশাচ ফ্রাঁসোয়া বার্ট্রান্ডের বাকি জীবনটা কেটেছিল ফ্রান্সের এক পাগলা গারদে।